আচ্ছা, একদিন গ্যাপ দিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল আজকে। আহ আচ্ছা, তাহলে সরাসরি আমরা পড়াতেই চলে যাই। তোমাদের যেহেতু সামনে এক্সাম, আবার একটু আগে একটা ক্লাস করছো, তাহলে গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমাদের হচ্ছে পদার্থের গঠন, তাই তো? তো আজকে আমরা একটু দেখি যে আজকে আমাদের কি কি টপিকস আছে। আচ্ছা, আজকের ক্লাসে যারা প্রেজেন্ট থাকবা তারা একটু মন দিয়ে ক্লাস করবা। মানে যতক্ষণ ক্লাস হয়, খুব বেশিক্ষণ হবে না, 50 মিনিট। কিন্তু এইটুকু সময় একটু মনোযোগ দিতে হবে, যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু বোঝা যাবে না। আর পরবর্তীতে যারা ক্লাসটা দেখে নিবে তারাও ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে, আদারওয়াইজ বোঝা যাবে না। আচ্ছা, তো আজকে আমাদের যেটা আছে সেটা হলো কি, যে অরবিট ও অরবিটাল। এখন অরবিট অরবিটাল এগুলোর কিন্তু আহ তেমন আলোচনা আমাদের বইয়ে নাই। মৌলের ইলেকট্রন বিন্যাস এটা আছে, কিন্তু যেভাবে আছে সেভাবে আমাদের জন্য বোঝাটা একটু টাফ। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হলো যে আমাদের পরবর্তী সেমিস্টার আবার পর্যায় সারণী যে চ্যাপ্টার আছে ওইখানেও থাকবে, বাট এখানেও আছে, আমি এখানেই শেখানো ট্রাই করব। আর এরপরে আমাদের আছে তিনটা জিনিস, যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এটা গত ক্লাসে আমি বলছিলাম যে আজকে বুঝাই দিব। আর এরপরে তোমাদের জন্য দক্ষতা যাচাই, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এখন আমাদের মেইন যেটা ছিল যে আমাদের অরবিট এবং অরবিটালটা কি। এখন অরবিট অরবিটাল আমাদের না বুঝলেও চলতো, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা আমাদের ভালোভাবে বোঝার জন্য আমাদের অরবিট এবং অরবিটালটা বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি যাই একটু যে অরবিট এবং অরবিটাল জিনিসটা আসলে কি, তাহলে গতদিন আমরা কি পরমাণু পড়ছি। তাহলে এখানে যেটা বলছে যে পরমাণুর যে নিউক্লিয়াস, আচ্ছা, এই নিউক্লিয়াসের কনসেপ্ট যেটা আছে এইটা আমি ক্লিয়ার করে দিব হলো নেক্সট একটা বা দুইটা ক্লাসে, দুইটা ক্লাস পরে, সেখানে হলো যে আমরা যখন রাদারফোর্ডের পরমাণু মডেল বা বোরের পরমাণু মডেল পড়বো তখন এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেব। আচ্ছা, তো পরমাণুতে যে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস তো নর্মাল কি, মানে মূল যে জিনিসটা, পরমাণুর ভিতরে যে কেন্দ্রবিন্দুতে যেটা থাকবে সেটাই তো আসলে নিউক্লিয়াস, তাই না? তো পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে, তার মানে পরমাণুর যে কেন্দ্রে চতুর্দিকে যেসব নির্দিষ্ট শক্তি বিশিষ্ট প্রধান কক্ষপথে, তাহলে প্রধান কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তাদেরকে অরবিট বলে। এখন এখানে কক্ষপথ নিয়েও একটা জিনিস আসতে পারে যে কক্ষপথগুলা কি, তাই তো? তো সেই কক্ষপথে আমাদের সিম্পলি জাস্ট জাস্ট যদি আমরা দেখাই যে কক্ষপথগুলো এইরকম এইরকম করে হইতে পারে, ঠিক আছে? এইটা একটা কক্ষপথ, এইটা একটা কক্ষপথ, এইভাবে করে আসতে পারে। হুম? আচ্ছা, যাই হোক, এটা খুব সিম্পল জিনিস, আমি পরবর্তীতে এক্সাম্পলে ক্লিয়ার করে দিব। আচ্ছা, তাহলে এটাই হলো কি অরবিট। আর অরবিটাল কি বলা হয়েছে, যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে, মানে এই নিউক্লিয়াসের চারদিকে যেখানে আমরা ইলেকট্রনটা পাবো, তাহলে ইলেকট্রন আমরা গতদিন তো পড়ছি, তাই না? তাহলে সেই ইলেকট্রনটা যদি পাই তাহলে সেটাকে বলা হবে কি, অরবিটাল। আচ্ছা, অরবিট সময়কে কি দিয়ে প্রকাশ করা হয়, n = 1 2 3 4 ইত্যাদি সংখ্যা, এবং যথাক্রমে কে শেল, এল শেল, এম শেল হিসেবে চিহ্নিত করা হয়। তো কে শেল, এল শেল বা এম শেলটা কি, এটা একটু আমরা পরে দেখতেছি। আর অরবিটাল সমূহকে এসপিডিও এফ দ্বারা চিহ্নিত করা হয়। তো এসপিডিএফ এটাও আমরা দেখতেছি, এখানে জাস্ট একটু ধারণাটা আগে রাখো, দেন আমি এগুলা এক্সাম্পলের সাহায্যে বুঝাচ্ছি। আচ্ছা, এখন বলা হয়েছে যে অরবিটে যেটা হয় যে বিভিন্ন অরবিটে ইলেকট্রনের শক্তি ভিন্ন ভিন্ন থাকে, যেমন শক্তির ক্রম অনুসারে 1 2 3 4 5। তো এটা খুব সিম্পল, যে আমাদের এক হলো কি ছোট, তাহলে এখান থেকে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, এরপর তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর বা পঞ্চম শক্তি স্তর। আর এখানে হলো একই উপস্তর অরবিটাল সময় শক্তি সমান পি উপস্তরে। এখন এই যে এখানে যে জিনিসটা আছে, যেমন যে পি এক্স, পি ওয়াই বা পি জেড, এইটা এই লেভেলে তোমাদের দেখার দরকার নাই, এটা আরেকটু বড় লেভেলে গেলে তখন দেখা যাবে। এখানে জাস্ট আমি অরবিট এবং অরবিটালটা শুধুমাত্র কি এইটুকু জানলেই চলবে। আর ইলেকট্রনের সংখ্যা যেটা, যে বিভিন্ন শক্তি স্তরে বিভিন্ন নির্দিষ্ট সংখ্যক 2n² ইলেকট্রন থাকে, যেমন প্রথম অরবিটে কি কে শেল, দ্বিতীয় অরবিটে এল শেল। তো এই জিনিসটা আমি পরে দেখাচ্ছি।
আর প্রতিটা অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা থিওরিটিক্যালি দেখলাম, আমি এখন এটা প্র্যাকটিক্যালি দেখায় দিব। আচ্ছা, এখন যদি আমরা সাপোজ এখানে, যেমন এখানে যে ছকটা আছে, একটু খেয়াল করতে হবে এখন, ঠিক আছে? এখানে যে ছকটা আছে, যেমন এখানে মৌল আছে কি হাইড্রোজেন, মৌল কে আছে হাইড্রোজেন। মৌল যদি হাইড্রোজেন হয় তাহলে এটা পারমাণবিক সংখ্যা কত, 1। এটা আমরা গতদিন শিখছি। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 1 হয় তাহলে n=1। এখন এইটার যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি, হাইড্রোজেনের কত 1, জাস্ট এইটার যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি তাহলে এই, তাহলে এই যে একটু আগে যে আমরা দেখছিলাম যে sp-df এই অরবিটাল গুলা, তাহলে এইটার যদি আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাস লিখি, কি লিখি ইলেকট্রন বিন্যাস, তাহলে এইটা হবে 1s1। 1s একটা অরবিটাল, 1s একটা কি অরবিটাল। এখানে আমরা কি কি শিখছিলাম, যে s একটা অরবিটাল, p একটা অরবিটাল, d একটা অরবিটাল, আর হলো আমাদের কি f একটা অরবিটাল। আমরা যেটা জানি সেটা হলো যে এটা লিখতে হবে যে s অরবিটালে আমরা 2টা ইলেকট্রন থাকতে পারে। কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টা ইলেকট্রন। s অরবিটালে কয়টা থাকতে পারে 2টা। p অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 6টা। কয়টা থাকতে পারবে সর্বোচ্চ 6টা। তার মানে কি একটাও থাকতে পারবে, 2টাও থাকতে পারবে, 3টাও থাকতে পারবে, 4টাও থাকতে পারবে, 5টাও থাকতে পারবে, 6টাও থাকতে পারবে। s অরবিটালে 2 মানে কি 1ও থাকতে পারবে, 2ও থাকতে পারবে। ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 10টা। কয়টা থাকতে পারবে সর্বোচ্চ 10টা, এর বেশি থাকতে পারবে না। তার মানে 1 থেকে 10-এর মধ্যে সে থাকতে পারবে। আর এফ অরবিটালে ইলেকট্রন থাকবে 14টা। তাহলে এই যে যে আমাদের 4টা অরবিটাল, আমাদের যে 118টা যে মৌল আছে, এই মৌলের টোটাল যত আমাদের যে ইলেকট্রন বিন্যাস, এগুলা সবগুলাই আমাদের এই 4টা অরবিটাল দিয়েই হয়, sp d এবং f অরবিটাল। এগুলো আস্তে আস্তে আমরা যখন সবগুলো আস্তে আস্তে শিখে ফেলবো, সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মানে একটু একটু করে আমরা শিখতে থাকি, সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কিছু নাই। তাহলে এই যে হাইড্রোজেন কি, এখানে ইলেকট্রন কয়টা আছে একটা, গতদিন আমরা শিখছিলাম। তাহলে একটা ইলেকট্রন, তাহলে এটা অরবিটাল 1s কি 1। আচ্ছা, এখানে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখাই, যে এই যে হিলিয়াম, কয়টা হিলিয়াম, তাহলে এটা পারমাণবিক সংখ্যা কত 2। তাহলে 2 যদি হয়, তাহলে আমরা যদি হিলিয়ামটা লিখি তাহলে এইচ হিলিয়াম, এই হলো কি 2। তাহলে এখন আমাদের এখানে কি আসবে 1s। তাহলে 1s এর পরে তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে 2টা আছে। আমরা কি জানি s অরবিটাল ইলেকট্রন কয়টা থাকতে পারবে 2টা থাকতে পারবে। তার মানে এটাকে আমরা লিখতে পারবো 1s2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটার বেশি একটু দেখাই। এখন আমরা যদি এই যে লিথিয়ামটা দেখাই, কিসে দেখাচ্ছি লিথিয়ামটা, কিসে দেখাবো লিথিয়াম, লিথিয়াম কত 3। লিথিয়াম যদি 3 হয়, লিথিয়াম যদি 3 হয়, তাহলে আমরা কি জানি যে এস অরবিটাল ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকতে পারে 2টা থাকতে পারবে। কয়টা থাকতে পারবে 2টা। তাহলে কি হবে 1s2। আচ্ছা, এখন তাহলে 1s এর পরে আমাদের অরবিটাল কি আসতে পারে, তাহলে 1s2 এরপরে আমাদের কি অরবিটাল আছে, এরপরে আমাদের তাহলে 3টা ইলেকট্রন, তাহলে আমরা লিখতে পারবো 2s1। তাহলে 1s একটা অরবিটাল আছে, 2s একটা অরবিটাল আছে। এখন তাহলে আমাদের তাহলে এখন আগে আবার কি শিখতে হবে, যে আহ ভাইয়া এখানে যে 1s অরবিটাল হয় বা 2s অরবিটাল হয়, তাহলে এটা 2s, তাহলে এটা 2p হলো না কেন, 3s বা 3p এগুলাও তো আছে। আচ্ছা, এই জিনিসটা আমি আবার এই অরবিটালের যে শক্তির যে ক্রমটা, এটা আমি আবার আরেকটা ক্লাসে শিখাবো। এগুলো সবই কোরিলেটেড, ঠিক আছে? এক ক্লাসে সবকিছু হবে না, একটু একটু করে শিখে সবগুলোকে মার্জ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে লিথিয়াম ইলেকট্রন কয়টা 3টা। তাহলে 3টা যদি হয় তাহলে এখানে কি 1s2, এখানে কি 2s1, তাহলে 3টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এটাই হলো আমাদের মূলত কি ইলেকট্রন বিন্যাস, তাই তো? আচ্ছা, আমি যদি একটু বড় দেখে দেখাই। আচ্ছা, সোডিয়াম, তাহলে সোডিয়াম আমরা গতদিন শিখছিলাম, সোডিয়ামে আমাদের পারমাণবিক সংখ্যা কত 11। তার মানে ইলেকট্রনের সংখ্যা কত 11, গতদিন যেটা বলছিলাম। তাহলে 11 যদি হয়, একটু আমরা দেখি, তাহলে সোডিয়াম 11,
তাহলে এইটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে এটা কি হবে, এটা হবে 1s1, সরি 1s2 হবে, কারণ প্রথমে আমাদের তো এস এর ইলেকট্রন থাকতে পারে কয়টা, দুইটা। তাহলে 1s2 2s2, এরপরে আমাদের অরবিটালটা হলো 2p6, কারণ p তে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 6টা। এরপরে আমাদের অরবিটাল কি, 3s। তাহলে এই যে সোডিয়াম 11, এটার সাথে 1s2 2s2 2p6 3s1, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হলো, 2 2 4 আর 6 10 আর 1 11। আমার কাছে যেটা মনে হচ্ছে যে তোমাদের sp অরবিটাল কোনটার পরে কি এটা বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে এইটার জন্য আমাদের আবার এখানে আসলে এটার জন্য বুঝতে হয় যেটা কোয়ান্টাম সংখ্যার একটা ব্যাপার আছে, প্রধান সংখ্যা। তো ওই জন্য আমি এটা আজকে যেতে চাচ্ছিলাম না। এইটুকু পর্যন্ত ইলেকট্রন বিন্যাস বুঝছো কিনা একটু বলো তো আমাকে। ওকে, তাহলে থ্যাংক ইউ যে এইটুকু বুঝছি। তাহলে আমি হলো যে ওই শক্তির যে ক্রমের যেটা, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। আচ্ছা, এখন দেখো তাহলে যে সোডিয়াম 11, তাহলে আমাদের এখানে টোটাল 11টা ইলেকট্রন হয়েছে কিনা, যে 1s2, তাহলে এখানে কি দুইটা আছে, এখানে দুইটা, টোটাল কয়টা হলো, 4টা। তাহলে এখানে 6টা 10টা আর এখানে কয়টা, 11টা। এখন দেখো ওই যে আমরা প্রথমে যে এক্সাম্পলে পার্থক্য যে দেখলাম, শেল দেখলাম, কে শেল, এল শেল, এম শেল বা এন শেল, এটা একটু তাহলে এখন বুঝাই ফেলি। দেখো এই যে দেখো প্রথম যে শেলটা আছে না, যে কে শেল, তো কে শেলটা হলো আমাদের যেটা এস, যেটা কি এস, এস এ যখন ইলেকট্রন এটা থাকবে তখন ওইটাকে আমরা কে শেল বলতে পারবো। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের কি ছিল, হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের ছিল হলো 1s1, হাইড্রোজেনের ক্ষেত্রে কি ছিল, 1s1 ছিল। তাহলে কে শেলে এটা ইলেকট্রন কয়টা, একটা। হিলিয়াম যখন আমরা লিখছিলাম তখন হিলিয়ামে কি হয়েছিল, 1s2। তো যখন 1s2 হয়েছে, ভাই কি বোঝা যায়, কোন কালার বোঝা যাবে এখানে, রেড, পেস্ট কালার বোঝা যাবে। হুম হুম, এটা হুম। তাহলে তাহলে এই এস এ যখন থাকতেছে তখন এটাকে আমরা কি বলতেছি, এই কে শেল, তাই না। এই যে কে শেলে আমাদের এখানে কি, কে শেল আমাদের এখানে একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন। লিথিয়ামের ক্ষেত্রে যখন কি হয়ে গেছে, 3, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, লিখছিলাম হলো 1s2 2s1। তার মানে এখানে আমাদের কে শেলে তাহলে ইলেকট্রন কয়টা ছিল, দুইটা। আর এরপর আমাদের এল শেল যেটা, তো এখানে এই জিনিসটাও ক্লিয়ার যে এই যে এন এর যে মানটা, এন এর যে মানটা, এন এর মানটা হলো এই যে আমাদের এসপিডিএফ যে অরবিটালটা আছে, এই অরবিটালের সাথে যে সংখ্যাটা থাকবে, এন এর যে মানটা এসপিডিএফ এর সাথে আমাদের এখানে যেটা থাকবে সেইটার কি মানটা। তো এখানে এই যে এন এর মান 1, তার মানে কি 1s এর ক্ষেত্রে তাহলে সেটা কে শেল। এন এর মান যখন কি 2, তার মানে এন এর মান যখন 2 হয়ে যাবে তাহলে সেটা 2s হতে পারে 2p হতে পারে, যেটাই হোক, তাহলে সেটা তখন কি হয়ে যাবে, এল শেল হয়ে যাবে। যখন এন এর মান কি 3, দ্যাট মিনস এই যে 3s 3p, যখন এইগুলো আসবে তখন সেখানে কি শেল হয়ে যাবে, এম শেল হয়ে যাবে। আর যখন এনটা হলো কি, তাহলে যখন কি হবে, এন এর মান 4, দ্যাট মিনস 4s 4p, যখন এইগুলো আসবে তখন তাহলে এখান থেকে আমরা খুব সিম্পলি এই কে শেল, এল শেল, এম শেল বা এন শেল এই জিনিসটা কিন্তু আমরা কি করতে পারতেছি, বুঝতে পারতেছি। তো এখানে বলা আছে যে কে শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, দুইটা। কেন দুইটার কথা বলা হয়েছে, কারণ এখানে আমাদের এস অরবিটাল, তাহলে এস অরবিটাল ক্ষেত্রে কয়টা থাকতে পারবে, দুইটাই থাকতে পারবে। এখন যখন আমাদের এন এর মান 2, এল শেল, তাহলে তখন আবার ইলেকট্রন এখানে আমাদের কয়টা থাকতে পারে, 8টি থাকতে পারে। কয়টা থাকতে পারে, 8টা। তো 8টা এখন আহ বলতে পারেন যে ভাইয়া যে আমরা তো পি অরবিটালে কয়টা জানি, 6টা। তো পি এর সাথে যে আবার এই যে 2p অরবিটাল আছে, সরি 2s আছে, এই যে 2s একটা অরবিটাল, 2p একটা অরবিটাল, তার মানে কি এস এ যদি দুইটা থাকে পি তে 6টা, তাহলে টোটাল আমাদের কয়টা থাকতে পারবে, 6 2 8টা থাকতে পারবে।
বুঝে গেছে কি? একইভাবে যখন আমরা এই যে এম এর মান সর্বোচ্চ কি বলা হয়েছে 18টা। এম এর মান যে 18টা বলা হয়েছে, কিভাবে এটা 18টা? কারণ এই যে আমাদের 3s 3p 3d, তো এগুলা সবগুলাই কি আমাদের এন এর মান কত 3, তার মানে কি এম শেল। তাহলে এখন আমরা দেখি এই যে এস এ এখানে কয়টা ইলেকট্রন, 2টা, পি তে কয়টা, 6টা, ডি তে কয়টা, 10টা। তার মানে কয়টা থাকতে পারবে, 2 6 8 আর 10 কত, 18। এটাই কিন্তু বলা হয়েছে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে, 18টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এন শেলে কি বলা হয়েছে, এন এর মান কত 4। তো এন এর মান যখন 4, তখন আমরা আহ তার মানে তখন কিন্তু আমরা অরবিটাল পাবো 4s 4p 4d আর হলো 4f, এরকম 4টা অরবিটাল পাবো। তাহলে তখন যদি আমরা এই 4, এন এর মান কি এখন সবগুলো কি 4, তাহলে এখন আমরা দেখি এস এর মান কত 2, পি এর মান মানে কয়টা ইলেকট্রন থাকতে পারবে 6টা, ডি তে কয়টা থাকতে পারবে 10টা, এফ এ কয়টা থাকতে পারবে 14টা। তাহলে 6 আর 2 কত 8, 8 আর 10 কত 18, 18 আর 14 কত 32। তাহলে এই যে এন এর মান 4 হইলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে 32টা। ক্যালকুলেশন ক্লিয়ার? ওকে, তাশা ক্লিয়ার, থ্যাংক ইউ, এইটুকু বুঝলে। তাহলে এখান থেকে কিন্তু খুব নর্মালি আমরা হলো যে ইলেকট্রন গুলো আমরা বের করে ফেলতে পারি। তাহলে এখানে আহ যদি আমরা ইলেকট্রন বিন্যাস গুলো যদি আমরা আরো লিখি, যেমন এখানে বেশ কয়েকটা আছে, এটা হলো যে তোমাদের বইয়ে যে ছকটা আছে ওই ছকটাই আমি দিছি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য, যে ইলেকট্রন বিন্যাসটা বোঝানোর জন্য। তো আমরা যদি এগুলোর একটু ইলেকট্রন বিন্যাস লিখে দেখাই তোমাকে, যে এরপরে যেমন সোডিয়াম আছে, সোডিয়ামের পরে কি আছে, আর্গন আছে, কি আছে, আর্গন আছে। সাপোজ আর্গন তোমাকে যদি আমি একটু দেখাই, তাহলে আর্গন, আর্গন কত আমাদের 18। তাহলে এইটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে এটা কি হবে, এটা হবে 1s2 2s2 তাহলে 2p6, তাহলে 1s2 2s2 2p6, তাই না? এরপর কি হবে আমাদের 3s2 আর হলো 3p6। তাহলে এইখানে 4 6 10 2 12 আর 6 কত 18। তাহলে এখানে কিন্তু আমাদের আর্গন 18টা হয়ে গেছে। তার মানে এইভাবে জাস্ট আমরা খুব সিম্পলি ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। ওখানে আরেকটা আছে আমাদের, কি আছে, স্ক্যান্ডিয়াম। এটা আমি কেন দেখাচ্ছি এগুলা, যে একটা করে আমাদের অরবিটাল বেড়ে যাচ্ছে, তাহলে অরবিটাল ব্যাপার সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্ক্যান্ডিয়াম যদি আমরা 21 লিখি তাহলে কি হবে, এটা হবে 1s2, এটা হবে 2s2, এরপরে কি হবে 2p6 3s2 3p6, তাই তো? এখন এখানে আমাদের কয়টা হয়েছে, 4 6 10 2 12 আর 6 কত 18। তাহলে এরপরে আমাদের অরবিটালটা হলো 4s। তাহলে 4s 2, কারণ এস আমাদের কয়টা থাকতে পারে সর্বোচ্চ 2টা। তাহলে 4s এর পরের অরবিটাল আমাদের কি, 4s এর পরের অরবিটাল হলো আমাদের 3d। তাহলে 3d তে 1 হবে। এখন এইখানে একটা কোশ্চিন আসলে আসতেই পারে যে ভাইয়া এখানে 1s2 2s2 2p6 3s2 3p6, মানে একটা এইটুকু আমরা বুঝতে পারছি যে 1 এর পরে 2 হবে, 2 এর পরে 3 হবে। আর অরবিটালের ক্ষেত্রে এস এর পরে পি হবে, পি এর পরে ডি হবে, ডি এর পরে এফ হবে। তাহলে এই ক্ষেত্রে 4s এর পরে আপনি কেন 3d লিখলেন, 3d কেন আগে আসলো না, তাই না? এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তাহলে এইটার কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেই আমি। আচ্ছা, এইটার যেটা কনসেপ্ট সেটা হলো যে আমরা কি বলছিলাম, যে আমাদের অরবিটাল হলো কয়টা, 4টা, তাই তো, এস
পি ডি এফ। তো একটু আগে আমরা এন এর মানটা দেখছি না ভাই? এন এর মানটা, যে ওই যে এন এর মান 1, মানে অরবিটালের সাথে আমাদের যে সংখ্যাটা থাকবে সেটা হলো আমাদের কি এন এর মান। এখন এইটার জন্য আমাদের একটা এল এর মান জানতে হবে। কিসের মান? এল, লাইফের এল, তাই তো? তাহলে এল এর যে মানটা, এখন এন এর মান তো আমরা জানি যে এসপিডিএফ এর সাথে আমাদের প্রধান সংখ্যা যেটা থাকবে ওটা হলো আমাদের কিসের মান? এন এর মান। আর এল এর মানটা হলো, এটা ফিক্সড করে দেওয়া আছে যে এস অরবিটালের জন্য এল এর মানটা হলো আন্ডা, পি এর মানটা হলো 1, ডি এর মানটা হলো 2, আর এফ এর মানটা হলো 3। এইটার উপর ডিপেন্ড করেই বেসিক্যালি আমাদের কোন অরবিটালটা আগে পরে হবে এইটা আসে। তাহলে এখানে যেটা বোঝার যে আমরা এন এর মান আমরা প্রথমেই বুঝছি, কোন অরবিটালের সাথে কোন অরবিটালের সাথে যে প্রধান যে সংখ্যাটা থাকবে 1 2 3 4, সেই সংখ্যাটাই হলো কিসের মান? এন এর মান। আর এল এর মান, এল এর মানটা হলো কি, এই এস অরবিটালের জন্য এল এর মানটা কত হবে? 0। এখন এটার আসলে কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এগুলা, এটা আমরা ইন্টারমিডিয়েটে যে মানে গেলে পাওয়া যাবে। এখন আসলে কোয়ান্টাম সংখ্যার আলোচনা নাই, এজন্য আমি কোয়ান্টাম সংখ্যা টার্ম ইউজ করতেছি না। এটা আসলে এন এর যে মানটা ওইটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়, আর এল এর যে মানটা এটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তো যখন আমরা অরবিটালের শক্তিটা যখন আমরা বের করি, অরবিটালের শক্তি, দ্যাট মিনস মানে কোনটা আগে হবে বা কোনটা পরে হবে, আমরা সেটা করি হলো এন প্লাস এল, এই সূত্রটা দিয়ে। কি দিয়ে? এন প্লাস এল। তাহলে এই যে এস অরবিটাল, তাহলে এল এর জন্য মানে এল এটা কত? এস অরবিটালের জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য কত? 3। তাহলে এই যে আমি বললাম যে 3s এবং 3d, সরি 4s এবং কি 3d অরবিটাল, তাই না? তাহলে আমরা যদি এটা যদি একটু ক্যালকুলেশন করে দেখি যে 4s অরবিটাল আর হলো 3d অরবিটাল, তাই না? তাহলে 4s অরবিটালের জন্য আমরা কি বলছি? n প্লাস এল। তাহলে 4s অরবিটালের জন্য n এর মান কত ভাই? 4s অরবিটালের জন্য n এর মান কত? তাহলে 4s অরবিটালের জন্য n এর মান 4, কারণ বলছে কি যে অরবিটালের সাথে যে প্রধান যে সংখ্যাটা থাকবে সেটা হলো কিসের মান? n এর মান। তাহলে এই হলো আমাদের কি n 4। তাহলে s অরবিটালের জন্য আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত? আন্ডা। তাহলে এই হলো 4 প্লাস আন্ডা ইকুয়াল কত? 4। আর এখন যদি আমরা 3D হিসাব বের করি, তাহলে 3D এর ক্ষেত্রে আমার এখানে n এর মান কত ভাই? 3। আর d অরবিটালের জন্য আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা কত? 2। তাহলে 3 প্লাস 2 ইকুয়াল কত হইলো ভাই? 5। তাহলে 5 যদি হয় তাহলে আমাদের কোন অরবিটালটা আগে হবে শক্তির ক্রম অনুসারে? তাহলে শক্তির ক্রম অনুসারে অবশ্যই আমাদের আগে কিন্তু 4s অরবিটাল হবে, এরপরে কিন্তু আমাদের 3d অরবিটাল হবে। এই কারণে ইলেকট্রন 4s অরবিটালে আগে প্রবেশ করে আর 3d অরবিটালে এর পরে প্রবেশ করে। এইটুকু বুঝছি কিনা? ওকে, তার সাথে যেটা কোশ্চেন, এতগুলা মৌল অলরেডি তুমি মুখস্থ করে ফেলছো? বাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি করে ফেলছো। আহ আসলে কি পর্যায় সারণীর যে মৌলগুলা এগুলা বলে আসলে অনেকে যে এগুলা মুখস্থ বা এটা সেটা, আসলে এরকম না। মানে কমন আসলে কিছু মৌল আছে, দেখবা আমি পড়াবো এই সেমিস্টারে, তারপরে সামনে যে সেমিস্টারে, এরকম কিছু মৌল আমাদের আসলে এতগুলো মৌল তো লাগে না। কিছু মৌল আমাদের খুবই কমন, যেমন এই যে আমরা যে হাইড্রোজেন পড়তেছি, হিলিয়াম, লিথিয়াম বা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তো এইভাবে কমন কিছু মৌল আছে, এই মৌলগুলো কি হয় মানে সবসময় তোমার কাজে লাগে। মানে তুমি যখন নর্মালি ইনঅর্গানিক পড়বা বা অর্গানিক যখন পড়বা, দেখবা যে ঘুরে ফিরে এই কয়েকটা মৌলই কাজে লাগতেছে। তো তখন এই মৌলগুলা আর আলাদা করে ওইভাবে মুখস্থ করতে হবে না, মানে সবকিছু প্র্যাকটিস করতে করতে মানে অটোমেটিকই তোমার হলো যে মনে থাকবে। তো তুমি যেটা করছো এটাও খারাপ না, তবে মুখস্থ করলে যেটা হবে যে এটা তো আবার একসময় ভুলে যাবা। সেজন্য যে আমরা যেভাবে পড়ি বা যেভাবে পড়াই, সেইভাবে আস্তে আস্তে এটা তোমার চর্চা থাকলে এটা সারা জীবনই কাজে লাগবে। আর তুমি যেটা করছো এটাও খারাপ না। ওকে, ভালো। আচ্ছা, হ্যাঁ,
আচ্ছা, ভালো হয়েছে তোমরা অনেকেই তাহলে যে 30টা 40টা করে মৌল মুখস্থ করছো, তাহলে আমারও বুঝাইতে ইজি হচ্ছে। আচ্ছা, তাহলে এইটুকু তো সবাই খুব ভালো মতোই বুঝছো যে কেন আমাদের এখানে 4s বা 3d, তাহলে আহ কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাই তো? আচ্ছা, তাহলে এখন যদি আমি তোমায় বলি, তাহলে এটা ছিল আমাদের হলো কি 4s আর কি 3d। এখন আমি যদি বলি যে 4s আর হলো 4p, তাহলে আমরা কিন্তু 4s এর পরে কিন্তু 4p লিখি, তাই না? তো এখানে 4s এই ক্ষেত্রে কত হবে, এটা 4 প্লাস 0 ইকুয়াল কত, 4। আর 4p এর ক্ষেত্রে 4 প্লাস 1 ইকুয়াল কত, 5। তো এটাও কিন্তু 4-এর চেয়ে কত, এটা বেশি। তাহলে যখন বেশি হবে, তাহলে অবশ্যই ইলেকট্রন কিন্তু আগে 4s এ প্রবেশ করবে, দেন কিসে যাবে, 4p তে যাবে। এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা কি নাই? আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি যে 3p আর হলো 4s, 3p আর হলো কি 4s। তো 3p এবং 4s এর ক্ষেত্রে আমরা যদি 3p টা লিখি, তাহলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে, মানে আমাদের প্রধান যে n এর মানটা, তাহলে n এর মানটা এখানে কত, 3। আর p এর মান যেটা, তাহলে p এর মানটা আমাদের কত, p এর মানে হলো আমরা কি জানি, 1। তাহলে 3 প্লাস 1 ইকুয়াল কত, 4। আর 4s এর ক্ষেত্রে আমাদের এখানে n এর মান কত, 4। আর s এর মান কত, আন্ডা। তাহলে এই ক্ষেত্রেও আমাদের 4। তাহলে এখন কিন্তু দুইটা সমান হয়েছে, তাই না? এই দুইটা অরবিটালের শক্তি কিন্তু সমান, মানে 3p এবং 4s, এই দুইটা অরবিটালের শক্তি কি সমান। তাহলে যদি দুইটা অরবিটালের শক্তি সমান হয়, তাহলে এই ক্ষেত্রে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দুইটা যেহেতু কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, এই ক্ষেত্রে অবশ্যই আগে আমাদের ইলেকট্রন 3p তে প্রবেশ করবে, এরপরে আমাদের ইলেকট্রন 4s এ যাবে। কেন যাবে? যখন আমাদের দুইটার শক্তি সমান, তখন আমাদের মনে রাখতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটার কম হবে, সেইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ক্লিয়ার? তাহলে আগে 3p তে যাবে, তারপরে কিসে যাবে, 4s এ যাবে। তাহলে এইবার কি অরবিটালের ব্যাপারগুলো বুঝতে পারছি আমরা, যে ওই যে আমি যে ইলেকট্রন বিন্যাস লিখলাম, 1s, 2s, 2p, 3s বা 3p বা 4s, 4p বা 3d, এই জিনিসটা নিয়ে এখন কি আর কারো মনে কোনো সন্দেহ বা বুঝি নাই বা কোনো সমস্যা এরকম কোনো কিছু আছে? থাকার কথা না। যেমন এখান থেকে যদি আমরা একটা বড় সংখ্যা নিয়ে করি, যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস কত, মানে ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা যেটাই বলি, তাহলে এটা কত, 20। তো আমরা যদি এখন সাপোজ যদি আমরা ক্যালসিয়ামটা যদি লিখি, ক্যালসিয়ামটা যদি লিখি জাস্ট, যে আমাদের হলো কি, তাহলে কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত, 20। তাহলে আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে আমরা কি জানি, তাহলে প্রথমে কি আসবে, 1s আসবে। তাহলে 1s অরবিটাল, তো 1s অরবিটাল আমাদের ইলেকট্রন কয়টা থাকতে পারে, দুইটা থাকতে পারে। 1s এর পরে আমাদের অরবিটাল কি, আমাদের কিন্তু 1p বলতে কোনো অরবিটাল নাই। তাহলে আমাদের কি অরবিটাল আছে 1s এর পরে, 2s। তাহলে 2s, আমাদের s অরবিটাল কয়টা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তাই তো? দুইটা থাকতে পারে, তাহলে 2s অরবিটাল। তাহলে 2s এর পরে আমাদের কি আছে, 2s এর পরে কি আছে, s এর পরে কি আছে, আমাদের p আছে, তাই না? তাহলে এই হলো আমাদের 2p। তাহলে p তে আমাদের ইলেকট্রন কয়টা থাকতে পারে, আমরা জানি 6টা থাকতে পারে। তাহলে 2 2 4 আর 6 কত, 10। 2p এর পরে আমাদের কি অরবিটাল আছে, s অরবিটাল, মানে কি 3s অরবিটাল। তাহলে 3s অরবিটাল, 3s এ আমাদের কয়টা থাকতে পারবে, দুইটা থাকতে পারবে। তাহলে এখন কয়টা হয়েছে, 4 6 10 আর 2 কত, 12, তাই তো? তাহলে 1s2, 2s2, 2p6, 3s কি 2। তাহলে এরপরে আমাদের কি অরবিটাল আছে, 3p। তো 3p তে আমাদের ইলেকট্রন কয়টা থাকতে পারবে, 6টা থাকতে পারবে। তাহলে 12 আর 6 কত, 18। তাহলে 3p র পরে আমাদের কি আছে, আমাদের কিন্তু 3d ও আছে। আবারও বলতেছি, আমাদের 3p র, আমাদের কিন্তু 3 কি আছে, d আছে। কিন্তু একটু আগে কিন্তু আমরা প্রমাণ করছি যে 3d এবং 4s, এই দুইটার মধ্যে ইলেকট্রন কোনটাতে আগে প্রবেশ করবে, অবশ্যই আগে কোনটাতে প্রবেশ করবে, 4s এ। এই জন্য কিন্তু এখানে হবে 4s2।
তাহলে 4 6 10 2 12 6 18 2 কত 20, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। আর এরপরে তো আমরা যখন ওই যে স্ক্যান্ডিয়াম দেখলাম, যে স্ক্যান্ডিয়াম যখন আমাদের এটা 20 এর জায়গায় কত হয়ে যাবে 21, স্ক্যান্ডিয়াম কত 21। তো স্ক্যান্ডিয়াম যখন 21 হয় তখন আমাদের এই পর্যন্ত কিন্তু সব সেম থাকে, তাই না? কারণ এই পর্যন্ত আমাদের কত 20। তাহলে এরপরে আমাদের এইটার জন্য আমাদের আরেকটা অরবিটাল এক্সট্রা কি যোগ হয়, সেটা হলো কি 3d1। তাহলে ইলেকট্রনটা ডি অরবিটালও কি হয় প্রবেশ করে। এইবার আশা করি আমাদের অরবিট, অরবিটাল এবং ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। খুবই ভালো, তাহলে ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা যে আমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সট যাই। আচ্ছা, না ইলেকট্রন বিন্যাসের আরেকটা জিনিস একটু বুঝাবো। এটা হলো গতদিন আমি বলছিলাম যে এটা সামনের দিন বুঝাই দেবো, এই যে এইটা বুঝাইছিলাম তাই না, ওই যে আহ কম্পোজিট কণিকা মনে আছে? গত ক্লাসে কম্পোজিট কণিকা লিখছিলাম 4 2 হিলিয়াম নিউক্লিয়াস, এরকম একটা জিনিস লিখছিলাম। তো এখানে প্লাস মাইনাসটা এটা কিভাবে আসে বা কেন আসে, তাই তো? আচ্ছা, তো এইটা আমি এটার চেয়েও আরেকটু ইজিটা দিয়ে আগে দেখাই দেই একটু। সেটা হলো সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়াম তাই তো। তাহলে সোডিয়াম আমরা জানি যে সোডিয়ামে ইলেকট্রন কয়টা থাকে, 11টা থাকে, তাই তো? আচ্ছা, তাহলে সোডিয়ামে যদি 11টা ইলেকট্রন থাকে, আমরা যদি এটাকে লিখি তাহলে 1s2 2s2 2p6 আর হলো কি 3s1। আচ্ছা, একটু খেয়াল করে, একটু আগে আমরা হলো যে লিখছিলাম একটা মৌল, সেটা হলো যে আর্গন, আর্গন লিখছিলাম তাই না? আর্গন যে লিখছিলাম ওটা কি লিখছিলাম 1s2 2s2 2p6 3s2 আর 3p6। আচ্ছা, একটু বলে দেয় আর্গন হলো একটা নিষ্ক্রিয় গ্যাস, কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। এগুলোর আলোচনা পরবর্তীতে আমি করে দিব, এখন জাস্ট একটু টার্মটা একটু জানলেই হবে। নিষ্ক্রিয় গ্যাস, তো নিষ্ক্রিয় গ্যাসকে আমরা, নিষ্ক্রিয় মানে কি, মানে যে জিনিসটা সহজে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় থাকে। তো এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো বলা হয় এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। সেটা হলো যে কোনো মৌলের সর্ববহিস্তরে, বহিস্তর হলো শেষে দুইটা যে থাকে অরবিটাল, লাস্ট যে দুইটা কি থাকবে অরবিটাল থাকবে সমশক্তি সম্পন্ন, সেই অরবিটাল যদি থাকে সমশক্তি, তাহলে 3s এবং কি 3p মানে 3 প্রধান কোয়ান্টাম সংখ্যা একই না, তাহলে সেই অরবিটালে শেষ বহিস্তরে যে ইলেকট্রন সংখ্যা থাকবে, তাহলে শেষ বহিস্তর ইলেকট্রন কয়টা, 2টা 6টা কয়টা 8টা, যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তো তোমরা অনেকেই তো হলো যে যেটা বললা যে অনেকগুলা তোমরা মৌল মুখস্থ করে ফেলছো, তো এই যে এগুলা হলো নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর হলো রেডন। এই 6টা হলো আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস চেনার যেটা উপায় সেটা হলো একমাত্র হিলিয়াম ব্যতীত, কারণ হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2টা, হিলিয়াম ইলেকট্রন সংখ্যা কয়টা 2টা, একমাত্র হিলিয়াম ব্যতীত। আর এখানে আমাদের নিয়ন হলো কত, নিয়ন হলো 10, আর্গন হলো 18, ক্রিপ্টন কত 36, জেনন হলো 54 আর রেডন হলো 86। মানে এটা ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? শুধুমাত্র হিলিয়াম 2, এছাড়া নিয়ন, আর্গন, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54 আর রেডন কত 86। এই সবগুলা হিলিয়াম ব্যতীত বাকি যে 5টা গ্যাস আছে সেই 5টারই যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে শেষ 2টা স্তরে 8টা ইলেকট্রন পাওয়া যাবে। কয়টা ইলেকট্রন পাওয়া যাবে 8টা। এই যে যে 8টা ইলেকট্রন পাওয়া যায় এই সবগুলোর ক্ষেত্রে, যেমন যদি আমরা আর্গন লিখি, আমরা যদি নিয়ন লিখি, কারণ নিয়নও যদি আমরা লিখি জাস্ট দেখানোর জন্য 1s2
2s2 আর হলো 2p6, তাহলে 4 আর 6 কত 10। তাহলে এই যে শেষ দুইটা স্তরে কয়টা হয়ে গেছে 8টা। এইরকম আমরা নিয়ন আর্গনও আমরা এখানে দেখলাম শেষে 8টা। একইভাবে ক্রিপ্টন শেষে 8টাই হবে, জেননও শেষে 8টাই হবে, রেডনও শেষে কি হবে 8টাই হবে। তো এই জন্য এই গ্যাসগুলোকে কি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তো নিষ্ক্রিয় মৌলগুলা বা নিষ্ক্রিয় গ্যাস এরা সহজে বিক্রিয়া বা কোনো কিছু এরা করতে চায় না, মানে অলস, বসে থাকতে চায়, কোনো নড়াচড়া করতে চায় না, ঠিক আছে। তো এখন পর্যায় সারণীর এই যে বাকি যে মৌলগুলো আছে না, এই বাকি মৌলগুলাও তারা নিষ্ক্রিয় হইতে চায়, মানে এইরকম অলস বসে থাকতে চায়, ঠিক আছে। তো এইটা বসে থাকার যেটা উপায়, বসে থাকার উপায়টা হলো এই যে তাহলে সোডিয়াম এখানে কত আছে 11, তাহলে 1s2 2s2 2p6 আর 3s কি 1। তার মানে এই যে এইখান থেকে যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, মানে একটা ইলেকট্রন যদি দিয়ে দিতে পারে, তাহলে কি তার ইলেকট্রন সংখ্যা কয়টা হয়ে যাবে 10টা হয়ে যাবে। খেয়াল করো, সে যদি একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিতে পারে তাহলে এখানে কয়টা ইলেকট্রন হয়ে যাবে 10টা ইলেকট্রন হয়ে যাবে। তো তাহলে যখন সে 10টা ইলেকট্রন হয়ে যাবে তখন কি আলটিমেটলি সে কিন্তু আর সোডিয়ামের ন্যায় থাকবে না, সে হয়ে যাবে কি, কারণ 10টা ইলেকট্রন কার নিয়ন, সে কিন্তু নিয়নের মতো হয়ে যাবে, মানে নিয়নের মতো সে নিষ্ক্রিয় হয়ে যাবে। তো এইটা সবসময় মাথায় রাখবা যে পর্যায় সারণীতে যত মৌল আছে তারা সবাই নিষ্ক্রিয় হইতে চায়, কি হইতে চায়, মানে যেমন সোডিয়াম 11 আছে বা সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম 12 আছে, এরা হলো যে উত্থাল পাতাল অবস্থায় থাকে, ঠিক আছে। এই উত্থাল পাতাল অবস্থা থেকে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তারা ইলেকট্রন সবসময় ত্যাগ করতে চায়। আবার কিছু আছে যাদের ইলেকট্রন কম, সাপোজ যার ইলেকট্রন 9টা, তাহলে তার একটা ইলেকট্রন আবার কি করতে হবে, তার গ্রহণ করতে হবে, গ্রহণ করে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে। তার মানে ব্যাপারটা এরকম যে যে গ্রহণ করে নিষ্ক্রিয় হইতে পারে সে গ্রহণ করে, আর যে ত্যাগ করে নিষ্ক্রিয় হইতে পারে সে সবসময় ত্যাগ করার চিন্তা ভাবনায় থাকে। এইটুকু বুঝতে পারছো? আচ্ছা, এইটুকু যদি বুঝি তাহলে আচ্ছা, তাহলে যেটা বললাম যে সোডিয়াম কি 11, তাহলে এখন কোন মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে, কোন মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সোডিয়াম কি একটা ইলেকট্রন সে কি করবে ত্যাগ করবে, তখন সেটা সোডিয়াম প্লাস আয়ন হয়ে যাবে, কি হয়ে যাবে সোডিয়াম প্লাস আয়ন হয়ে যাবে। এই একটা প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা প্লাস মানে সে কি করছে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তখন এটা ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 1s2 2s2 আর 2p6। সে কি করছে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, ত্যাগ করে ফেলে সে কি হয়ে গেছে সোডিয়াম প্লাস আয়ন হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখন দেখো একটু খেয়াল করে যে সোডিয়াম যখন সোডিয়ামটা মৌল আছে তখন কিন্তু তার ইলেকট্রন বিন্যাসটা এটা 1s2 2s2 2p6 3s1, 11টা। যখন সে সোডিয়াম প্লাস আয়ন হয়ে গেছে তাহলে একটা ইলেকট্রন সে কি করে ফেলছে ত্যাগ করে ফেলছে, তার একটা ইলেকট্রন কিন্তু কমে গেছে, এখন কি হয়ে গেছে 1s2 2s2 2p6। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে সোডিয়াম প্লাস আয়ন আর এই যে নিয়ন, এই দুইটার ইলেকট্রন সংখ্যা সমান। সোডিয়াম প্লাস আয়ন এবং নিয়ন এই দুইটা ইলেকট্রন সংখ্যা কি সমান। আবার একটু খেয়াল করে দেখো আরেকটা দেখাই, ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা 9 আমরা জানি, ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত 9। তো ফ্লোরিনের যদি আমাদের ইলেকট্রন সংখ্যা যদি 9 হয়, এইটাকে যদি আমরা লিখি ইলেকট্রন বিন্যাস তাহলে কি হবে 1s2 2s2 2p5। তাহলে 4 আর 5 কত হয়ে গেছে 9 হয়ে গেছে না, 4 প্লাস কত হয়েছে 9 হয়েছে, তাই তো। এটা হলো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখন ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করলে তার কত হয়ে যাবে 10 হয়ে যাবে, একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়ে যাবে 10 হয়ে যাবে। তাহলে ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে কি সে নিয়নের মতো হইতে পারতেছে। তাহলে যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন কিন্তু হয়ে যাবে, গ্রহণ করলে নেগেটিভ চার্জ আসে, গ্রহণ করলে কি চার্জ আসে নেগেটিভ। আর যদি সে ত্যাগ করে তাহলে কি আসে পজিটিভ।
এটাকে আয়ন বলা হয়। কি বলা হয়? আয়ন। যেমন এটা সোডিয়াম মৌল, ঠিক আছে, শুধু সোডিয়াম মৌল, এটা হলো সোডিয়াম আয়ন। ফ্লোরিন, এটা ফ্লোরিন, এটা হলো কি মৌল, আর এটা হলো ফ্লোরাইড আয়ন। ফ্লোরাইড আয়ন। তো যখন সে একটা নেগেটিভ, তার মানে একটা ইলেকট্রন সে কি করবে? গ্রহণ করবে। যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে তখন ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে যাবে? 1s2, 2s2, আর 2p কি? 6। তার মানে ইলেকট্রন গ্রহণ করলে তখন সে নেগেটিভ চার্জ, আর ইলেকট্রন ত্যাগ করলে সেটা কি? পজিটিভ চার্জ। এইটুকু বুঝছো কিনা? একটু বলো তো ক্লিয়ারলি, এইটুকু বুঝছো কিনা? ওকে, আচ্ছা, এটা যদি আমরা বুঝে ফেলি তাহলে আমরা খুব ভালো। আমরা একটু তাহলে নেক্সট আমাদের পরের যে টপিকটা আছে এটা বুঝতে তাহলে একেবারেই কষ্ট হবে না। আইসোটোপ। আইসোটোপ, যেটা আমরা বলছিলাম যে গত ক্লাসে আমরা সামনের দিন বুঝবো। আচ্ছা, আইসোটোপ হলো জিনিসটা হলো যে কোনো মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা কি থাকে? একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা কি? ভিন্ন। তো পারমাণবিক সংখ্যা কোনটা? কারণ আমি এটা গতদিনই বলছিলাম, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটাই কিন্তু কোনো মৌলের মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কারণ এটা দিয়ে ওই মৌলটাকে কি করা যায়? চেনা যায়। তো পারমাণবিক সংখ্যা কিন্তু আমাদের এই নিচেরটা, তাই না? এটা কিন্তু আমাদের কি? পারমাণবিক সংখ্যা। এই সংখ্যাটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। এটা চেঞ্জ হইলে কিন্তু আমাদের মৌলটাই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে 1, বাট যদি আমাদের 1 এর জায়গায় যদি 2 চলে আসে, তাহলে তখন কিন্তু সেটা হিলিয়াম হয়ে যাবে। যদি আমাদের 3 চলে আসে, আমাদের কিন্তু কি হয়ে যাবে? লিথিয়াম হয়ে যাবে। যদি 4 চলে আসে, বেরিলিয়াম হয়ে যাবে। কথা বুঝে গেছে? তো এখন এই যে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনের আমাদের তিনটা আইসোটোপ আছে। কি কি আমাদের? আমরা এটাকে এইভাবে লিখি: 1 1 হাইড্রোজেন, 2 1 হাইড্রোজেন, 3 1 হাইড্রোজেন। খেয়াল করে দেখো, এই প্রকৃতিতে আমাদের এই হাইড্রোজেন, এই আইসোটোপ, এটা আমাদের পাওয়া যায় একমাত্র প্রকৃতিতে। আমাদের দুইটা মৌলের আইসোটোপ পাওয়া যায় না। দুইটা মৌলের কি পাওয়া যায় না? আইসোটোপ পাওয়া যায় না। যেমন দেখো, আরো আছে আইসোটোপ, আমি তোমাকে দেখাই। কার্বন। তো কার্বন আমাদের কত? কার্বন কিন্তু আমাদের 12 6, এটা হলো কার্বন। তাহলে 12 6 কি? কার্বন। তাহলে আইসোটোপ, তাহলে 13 6ও কিন্তু আমাদের কার্বন আছে। 14 6ও কিন্তু আমাদের কার্বন আছে। এখন এইখানে খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে পারমাণবিক সংখ্যা 1, এইখানেও 1, এইখানেও 1, তার মানে এরা পরস্পরের কি? আইসোটোপ। আইসো জিনিসটা হলো, আইসো মানে হলো, আইসো একটা ইংলিশ টার্ম, মানে আইসো মানে সমান, ঠিক আছে? আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান হবে, বা পারমাণবিক সংখ্যা কি হবে? সমান হবে। তাহলে এই যে কার্বনের ক্ষেত্রে, এই যে কার্বনের ক্ষেত্রে 6, এই যে কার্বনের ক্ষেত্রে 6, আর এই যে কার্বনের ক্ষেত্রে কি? 6। বাট চেঞ্জ হয়ে গেছে, এটা কি সংখ্যা? ভর সংখ্যা। কি চেঞ্জ? ভর যেটা, তাই না? তো ওইটা আমাদের পরবর্তীতে আসবে, আইসো বারে, সেটা দেখাচ্ছি। তো আমাদের কিন্তু অক্সিজেনের আইসো, মানে আমি কি বললাম যে আমাদের সবগুলো মৌলের আইসোটোপ আছে, শুধুমাত্র দুইটা মৌলের নাই। কোন দুইটা মৌল? একটা সোডিয়াম, একটা গোল্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে জানার জন্য, যে আমাদের সবগুলো মৌলের আমাদের আইসোটোপ আছে, শুধুমাত্র প্রকৃতিতে আমাদের দুইটা মৌলের আইসোটোপ কি নাই? একটা সোডিয়াম Na, আর গোল্ড, এটাকে আমাদের Au দিয়ে বলা হয়, তাই তো? যে একটা সোডিয়াম, একটা কি? গোল্ড। যেমন আমরা খুব কমন, এটা হলো আমাদের কি? হাইড্রোজেন। তো হাইড্রোজেনের ক্ষেত্রে 1 1, 2 1, 3 1। বা কার্বনের ক্ষেত্রে আমাদের কি? 12 13 14, এগুলো আমাদের কি? আইসোটোপ। আমি যদি অক্সিজেনেরটা দেখাই, অক্সিজেনেরও আছে। যেমন 16 8 অক্সিজেন, 17 8 অক্সিজেন, 18 8 অক্সিজেন। এটাও, এই তিনটাও কিন্তু অক্সিজেনের কি? আইসোটোপ। কারণ এই যে অক্সিজেন, এটা কিন্তু ফিক্সড। কারণ এইটা যদি আমাদের 7 হয়ে যেত, কথা কথা 8 এর জায়গায় যদি 7 হইতো, এটা কি আর অক্সিজেন থাকতো? এটা কিন্তু হয়ে যেত নাইট্রোজেন। কি হয়ে যেত? নাইট্রোজেন। যদি 9 হয়ে যেত, তাহলে কি হইতো? ফ্লোরিন। তো এই জন্য আইসোটোপ চেনার উপায় যেটা, এই নিচে আমাদের যে কি সংখ্যা, এটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যেটাই আমরা বলি পারমাণবিক সংখ্যা বা কি প্রোটন সংখ্যা, এইটার উপর ডিপেন্ড করে, তাহলে সেটাকে আমরা পরস্পরের কি আইসোটোপ বের করতে পারবো। তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই?
ওকে, কারণ ইলেকট্রোমিনাস বুঝে ফেললে এগুলা তখন সহজই লাগে। আচ্ছা, এইবার আসি হলো আমাদের আইসোবার। এটা যেমন এক্সাম্পলটা, তাহলে আইসোবার আমাদের কি, যেসব পরমাণুর ভর সংখ্যা এখানে প্রোটন বা নিউট্রনের মিলিত সংখ্যা এইটুকু বোঝার দরকার নাই। এটা এটা আসলে আমরা যে আইসোবারের পরে আইসো আমরা টোন পড়বো, এটা পড়লেও বোঝা হয়ে যাবে। এইটুকু মাথায় রাখলে হবে যে পরমাণুর সংখ্যা কি, ভর সংখ্যা, কি সংখ্যা, ভর সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা কি ভিন্ন। তাহলে এই যে ভর সংখ্যা, এই উপরে যেটা আছে সেটা কি ভর সংখ্যা, তাই না? তাহলে এটা আমরা গতদিন পড়ছিলাম টেলুরিয়াম আর কি আয়োডিন। তাহলে টেলুরিয়াম আয়োডিন, টেলুরিয়াম একটা মৌল, আয়োডিন একটা মৌল। তো টেলুরিয়ামের এই যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত, 52। আর আয়োডিনের ক্ষেত্রে সেটা কত, 53। বাট এই দুইটার কিন্তু ভরটা সমান, টেলুরিয়ামেরও 127, আয়োডিনেরও কত, 127। তার মানে এই দুইটা পরস্পরের আইসোবার, এই দুইটা পরস্পরের কি আইসোবার, কারণ কি ভর সংখ্যা সমান। তো এটা মনে রাখা খুবই সহজ, আইসোটোপ প্রোটন সংখ্যা সমান, আইসোবার ভর সংখ্যা সমান। তাহলে যে কোনো আমাদের যদি এরকম এক্সাম্পল দিয়ে বলে যে নিচের কোনটি আমাদের পরস্পরের আইসোবার, আমার মানে বের করতে কি কোনো সমস্যা হবে? শুধুমাত্র মৌলের আমি কি দেখবো, যে এই উপরে জিনিসটা দেখবো যে এই দুইটা পরস্পরের ক্ষেত্রে কি হয়েছে কিনা, সমান হয়েছে কিনা। তাহলে এখান থেকে আমরা এটা আইসোবার, এটাও আমরা কি করে ফেললাম, বুঝে ফেললাম। আচ্ছা, নেক্সট আছে তাহলে আমাদের আইসোটোন। কি আছে, আইসোটোন। তাহলে যেসব পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কি হবে, ভিন্ন হবে। তার মানে এই নিচের যে সংখ্যাটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটা আলাদা হবে, যেমন এটার 6, এটার কি 8। একইভাবে উপরের যে আমাদের ভর সংখ্যাটা আছে, উপরে যে আমাদের ভর আছে যেটা, তাহলে সেই ভরটাও কি হবে, আলাদা হবে। নিউটন সংখ্যা বের করার নিয়ম হলো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করতে হবে। দ্যাট মিনস এই আমাদের এই ভর সংখ্যা থেকে আমাদের প্রোটন সংখ্যাটা কি করে দিতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের ভর সংখ্যা এটা কত আছে, 14। তাহলে এখানে আমাদের এই যে এই যেটা আমাদের প্রোটন সংখ্যা এটা কত আছে, 6। তাহলে 14 মাইনাস কত, 6 ইকুয়াল কত, 8। তাহলে এটা আমাদের কি নিউটন সংখ্যা, কার্বনের ক্ষেত্রে কি নিউটন সংখ্যা। একইভাবে তাহলে অক্সিজেনের জন্য আমাদের নিউটন সংখ্যা কি হবে, এটা হলো 16 আর এটা হলো কত, -8। দ্যাট মিনস 8। তার মানে দুইটার ক্ষেত্রেই আমাদের নিউটন সংখ্যা কি সমান, দ্যাট মিনস পরস্পরের আইসোটোন। তার মানে আমাদের এখানে তিনটা জিনিস আমাদের এখানে খুবই ইজি, যেটা আমাদের কি আইসোটোপ, আইসোটোপে কি সংখ্যা সমান থাকবে, আমাদের নিচে যেটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এটা সমান থাকবে। আমাদের যেটা আইসোবার ভর সংখ্যা, তাহলে উপরের যে সংখ্যাটা এটা আমাদের কি থাকবে, সমান থাকবে। আর যেটা আইসোটোন মানে নিউটন সংখ্যা, দন্তন্য আছে তাই না, যেমন আইসোটোপ শেষে কি আছে, প আছে, কি আছে, প আছে, তার মানে কি প্রোটন সংখ্যা সমান। আইসোবর বা আইসোবার আমাদের কি আছে, ব আছে, তার মানে কি ভর সংখ্যা সমান। আইসোটোন আমাদের কি আছে, দন্তন্য আছে, তার মানে কি নিউটন সংখ্যা সমান। তাহলে আইসোটোপ প্রোটন সংখ্যা সমান, আইসোবার ভর সংখ্যা সমান, আইসোটোন নিউটন সংখ্যা কি সমান। তাহলে এই আইসোটোপ আর আইসোবার আইসোটোন এইটা নিয়ে কি এখন কারো কোনো সমস্যা আছে? এই আইসোটোপ আইসোবার বা আইসোটোন এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, তাহলে এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি যদি এখন এইরকম একটা মৌল দিয়ে বলি যে সাপোজ সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়াম কি আয়ন, প্লাস আয়ন মানে সোডিয়াম আয়ন, এইটার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত একটু বলতে হবে, দেখি কেমন বুঝছো। সোডিয়ামের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সবাই একটু কমেন্টে আমাকে জানাও। সোডিয়ামের মানে সোডিয়াম আয়নের ইলেকট্রন, ইতে ইলেকট্রন, পিতে প্রোটন আর এনে কি নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত?
আচ্ছা, আরেকবার একটু ভালো করে বুঝে নাও। দেখো, আমি বারবার বলছি যে কোনো মৌলের প্রোটন সংখ্যা কখনো কি হবে না, চেঞ্জ হবে না। প্রোটন সংখ্যা কখনোই কি হবে না, চেঞ্জ হবে না, কারণ প্রোটন সংখ্যাটি হলো আমাদের কি, পারমাণবিক কি, ভর সংখ্যা। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা যদি সোডিয়াম লিখি, তো সোডিয়াম আমরা কি জানি, 23, আর হলো কি এখানে কত, 11, তাই তো? 23 আর কি 11। আচ্ছা, এখানে ভালো করে লিখি যে এটার ভর সংখ্যা হলো 23, আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত, 11। তাহলে প্রোটন সংখ্যা কখনোই একটা মৌলের, সেটা আয়ন হয়ে যাক যাই হয়ে যাক, তার প্রোটন সংখ্যা কখনো কি হবে না, চেঞ্জ হবে না, কারণ এটা চেঞ্জ হলে তো সে মৌলটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে প্রোটন সংখ্যা এখানে কত হবে, 11ই কিন্তু হবে। বাট ইলেকট্রন সংখ্যা, এই যে একটা সোডিয়াম প্লাস এখানে আয়ন আছে, সোডিয়াম কি আছে, প্লাস আয়ন আছে, তাহলে সোডিয়াম যদি প্লাস আয়ন হয়, তাহলে এই ক্ষেত্রে কি বলছি আমরা, যে সোডিয়াম যখন প্লাস আয়ন হবে, তার মানে কি সে একটা ইলেকট্রন কি করে ফেলবে, ত্যাগ করে ফেলবে। তার মানে সোডিয়াম একটা ইলেকট্রন কি দিচ্ছে এখানে, বাদ দিয়ে দিচ্ছে, তার মানে তার ইলেকট্রন কয়টা, 10টা। তখন কিন্তু তার ইলেকট্রন আর 11টা থাকতেছে না। কথা কি বোঝা গেছে? তাহলে 10টা। আর নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা বের করার নিয়ম কি, এই 23 থেকে এই 11টা কি যাবে, বাদ যাবে, তার মানে কি 12। তার মানে ইলেকট্রন সংখ্যা 10, প্রোটন সংখ্যা 11, আর নিউটন সংখ্যা কত, 12। ক্লিয়ার? তার মানে যখন আমাদের কোনো মৌলকে আয়ন করে দিচ্ছে, তখন শুধুমাত্র একটা জিনিসই চেঞ্জ আসবে, মানে ইলেকট্রনেরটা চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে, ইলেকট্রনেরটা চেঞ্জ আসবে। যে প্লাস হইলে এখানে যদি বেশি প্লাস থাকতো, তাহলে বেশিগুলা বাদ যাইতো। যদি আমাদের মাইনাস থাকতো, তাহলে উল্টা আরো কি হইতো, যোগ হইতো। এবার কি বুঝছি? আশা করি এইবার বুঝছি। তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা কি হবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে দক্ষতা যাচাই, তো আমরা খুব সহজেই পারবো যে এটা হলো, কোশ্চেনটা হলো যে এরা কোনটা পরস্পরের আইসোটোপ, আইসোবার নাকি আইসোটোন, এটা আমাদের দেখে বের করতে হবে যে এরা কি আইসোটোপ, আইসোবার নাকি আইসোটোন। তো খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তো এখানে কপার, কপারের এখানে আমাদের যেটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত, 29, আর জিঙ্কের কত, 30। তো এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি সমান আছে, সমান নাই। কিন্তু উপরে আমরা কপারের ক্ষেত্রেও এখানে আমরা ভর দিয়েছি কত, 64, জিঙ্কের ক্ষেত্রেও ভর দিছি কত, 64। তার মানে এই দুইটার কিন্তু কি সমান, ভর সংখ্যা সমান। ডেফিনেটলি এটাকে আমরা কি বলতে পারি, আইসো বার। এটাকে আমরা কি বলতে পারবো, আইসো বার, তাই তো? আচ্ছা, এখানে 35, 17 ক্লোরিন, তাহলে ক্লোরিনের এখানে আমাদের এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত, 17। সিলিকনের ক্ষেত্রে কত, 14। তো এই দুইটার মধ্যে কোনো কি নাই, মিল নাই। এখানে ক্লোরিনের ক্ষেত্রে 35 আর সিলিকনের ক্ষেত্রে 32, এখানেও মিল নাই। তার মানে এখন আমরা কি সংখ্যা চেক করব, নিউটন সংখ্যা চেঞ্জ করব, মানে চেক করব। তাহলে 35 থেকে যদি আমরা 17 বিয়োগ করে দেই, তাহলে এই ক্লোরিনের ক্ষেত্রে আমাদের নিউটনের সংখ্যা কত হবে, 18। কারণ 17 আর 18 কত, 35। আমরা যদি এই যে 32, এখান থেকে যদি আমরা 14 বাদ দেই, তাহলে সিলিকনের ক্ষেত্রে আমাদের নিউটনের সংখ্যা কত হবে, তাহলে 12 আর 6 কত, 18। তার মানে এই দুইটা নিউটন সংখ্যা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে দুইটা যদি আমাদের নিউটন সংখ্যা সমান হয়, তার মানে এটা আমাদের কি, এটা হলো আইসোটোন। এটা হলো কি, আইসোটোন, তাই তো? আচ্ছা, এখানেও একই রকম, যে আমাদের 31 ফসফরাস আর 30 কি সিলিকন, এখানে কি আছে, 15। ফসফরাসের আমাদের এখানে সংখ্যাটা কত, 15, আর সিলিকনের ক্ষেত্রে কত, 14। তো 31 থেকে 15 যান, চারটার তো কোনোটার মধ্যে কি নাই, মিল নাই। তাহলে 31 থেকে 15 বাদ দিলে কত, 16। 30 থেকে 14 বাদ দিলে কত, 16। তার মানে দুইটারই নিউটন সংখ্যা কত, 16। তার মানে এইটাও কিন্তু কি, আইসোটোন, তাই তো? আচ্ছা, 2 1 হাইড্রোজেন আর 3 2 কি, হিলিয়াম, এটাও কিন্তু সেম। তাহলে এখানে 1 আলাদা, এখানে 2 আলাদা, এখানে 2 আলাদা, এখানে 3 কি আলাদা। দুইটা থেকে একটা বাদ দিলে কত, 1। আর 3 থেকে 2 বাদ দিলে কত, 1। তার মানে এটাও কি, নিউটন সংখ্যা সমান, আইসোটোন। এখানে কি, 82 আমাদের লেড, পিবিকে কি বলা হয়, লেড বলা হয়। আর মার্কারি, মার্কারি এই জিটাকে কি বলা হয়, মার্কারি বলা হয়। কি বলা হয়, মার্কারি। তো মার্কারির বাংলা একটা আছে, এটা শুনলে তোমরা বুঝতে পারবে, অনেকে হয়তো বুঝে না যে মার্কারিটা কি, পারদ কি এটা,
পারদ। তাহলে লেড, এটা কত 82, এটা কত 80। তাহলে এখানে 204 সমান, এখানেও 204 কি সমান, তার মানে কি আইসোবার। তাহলে আজকে আমাদের যেটা ছিল মেইনলি সেটা হলো যে আমাদের এই যে ইলেকট্রন বিন্যাস, অরবিটাল সম্পর্কে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা, এবং অরবিটাল গুলা কোনগুলা কোনটার পরে হবে, কেন হবে সেই জিনিসটা, আর হলো আইসোটোপ, আইসোবার বা আইসোটোন। আজকের ক্লাস বুঝি নাই এমন কেউ আসি? আশা করি সবাই বুঝছি, সেভাবেই বোঝানোর ট্রাই করছি। আর তোমরা তো হলো যে একটু মৌলগুলো আগেই পড়ে রাখছিলা বা দেখে রাখছিলা, এই জন্য আর একটু ইজি হয়েছে তোমাদের জন্য, এটা খুব ভালো হয়েছে। আহ তোমাদেরকে বুঝাইতে খুব বেশি কষ্ট করতে হয় নাই। আমি ভাবছিলাম যে আজকে হয়তো তোমাদেরকে বুঝাইতে অনেক কষ্ট করতে হবে আমাকে, তো সেই তুলনায় দেখছি যে আজকে তোমাদের ইয়েটা অনেক ভালো। থ্যাঙ্কস। তো আমরা কিন্তু আজকে তাহলে আর আহ অন্য কোনো টপিকসে না যাই, এই পর্যন্তই থাকুক। তাহলে নেক্সট আমাদের এর মধ্যে তো আবার তোমাদের আবার এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই, আমরা সেভাবেই দেখাবো বা ক্লাসের শিডিউল থাকবে, সমস্যা নাই, ভালো করে এক্সাম দাও। আর প্রথম থেকে তো এগুলো একটু সহজ এক্সাম নাকি, আর অঙ্ক আর বিজ্ঞানী তো কি আছে, মানে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, এগুলাই সবার শেষে। তো ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।